হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ কান্তি নন্দী। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা বিএসসি ম্যাথামেটিক্সের সেমিস্টার 2 এর রিয়েল অ্যানালাইসিসের একটা পোর্শন, অর্থাৎ সিকোয়েন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক যে আমরা সিকোয়েন্স বলতে কী বুঝে থাকি। তো সিকোয়েন্স আর কিছুই না, ইট ইজ এ ফাংশন from the set of natural numbers to the set of real numbers। অর্থাৎ এফ যদি একটা ম্যাপিং হয় এন টু আর, আমরা তখনই সেই এফ ফাংশন বা ম্যাপিংটাকে বলে থাকব সিকোয়েন্স, যার ক্ষেত্রে আমাদের ডোমেনটা হয়ে যাবে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, আর রেঞ্জটা হবে সেট অফ রিয়েল নাম্বারস বা সাবসেট অফ রিয়েল নাম্বারসও এটা হতে পারে। তো আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কেবলমাত্র রিয়েল সিকোয়েন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ যার ক্ষেত্রে আমাদের রেঞ্জ যেটা বলছি সিকোয়েন্সের, সেটা হচ্ছে আমাদের আর হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা রিয়েল সিকোয়েন্স কথাটা বারবার ব্যবহার না করে কেবলমাত্র সিকোয়েন্স কথাটা ব্যবহার করব। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সিকোয়েন্সের কাজ কি হচ্ছে? প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এনের জন্য একটা করে রিয়েল নাম্বার তাতে আমাদের অ্যাসাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ সংযুক্ত হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু ইউনিক হচ্ছে। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য আমরা একটা করে রিয়েল নাম্বার পেয়ে যাচ্ছি, ইউনিকলি ডিটারমাইন্ড রিয়েল নাম্বার। অর্থাৎ হ্যাঁ, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এন বিলংস টু এনের জন্য তার করসপন্ডেন্ট আমরা একটা রিয়েল নাম্বার পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি যে এক্স এন টু আর একটা ম্যাপিং, তার মানে এটা আমাদের একটা সিকোয়েন্স হয়ে যাবে, এবং আমরা এর ভ্যালুটা অ্যাট এন বিলংস টু এনে কীভাবে ডিনোট করব? এক্স এন দিয়ে ডিনোট করব। আমাদের প্রশ্ন আসছে যে আমরা এখানে যদি এক্স বিলংস টু এ নিই আর যদি ওয়াই বিলংস টু বি নিই, তখন এফ এ টু বি আমরা কীভাবে সূচিত করি? ওয়াই সমান এফ এক্স, অর্থাৎ এক্সের এফ ইমেজ আমরা ওয়াই পাই। তাহলে যে ইমেজ দিয়ে যেই সেটটা তৈরি হচ্ছে, আমাদের এখানে কি পাচ্ছি? রিয়েল সিকোয়েন্স বলছি মানে কি, সেখানে যেই টার্মগুলো হবে সেগুলো সবকটাই হবে রিয়েল নাম্বার। তো আমাদের এক্স এন হিসাবেও লিখতে পারি বা এক্স অ্যাট দ্য পয়েন্ট এন এই হিসেবেও লিখতে পারি, কিন্তু আমরা এখানে বেশি ইউজ করব এক্স এন এই সিম্বলটা। এবং এক্স এনের যেই ভ্যালুগুলো আমরা পাচ্ছি তাকে আমরা বলবো সিকোয়েন্সের এলিমেন্ট বা টার্ম। তাহলে আমাদের সিকোয়েন্সটা কী দিয়ে তৈরি হবে? এক্স ওয়ান, এক্স টু, এক্স এন, এরকম করে করে আমরা যে টার্মগুলো পাবো তাদের যে কালেকশানটা হবে সেটাই হয়ে যাবে আমাদের সিকোয়েন্স। এবং আমরা সিকোয়েন্সকে কীভাবে ডিনোট করব? এক্স দিয়েও ডিনোট করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট এক্স এন বা ফার্স্ট ব্র্যাকেট এক্স এন সাচ দ্যাট এন বিলংস টু এন, এই হিসাবেও ডিনোট করতে পারি। মানে অনেক বইয়েতে সেকেন্ড ব্র্যাকেট এক্স এন লেখে তারপরে সেকেন্ড এই নোটেশনটাও ব্যবহার করে থাকে। আমরা এই নোটেশনটা ব্যবহার করতে পারি সিকোয়েন্সের ক্ষেত্রে, কিন্তু এইটা ব্যবহার করতে পারি না। এরপর আমাদের প্রশ্ন জাগছে কেন করতে পারি না। 1 নম্বর পয়েন্ট কি সেটা, যে আমরা এই নোটেশনটা কার ক্ষেত্রে ব্যবহার করি? একটা সেটের ক্ষেত্রে ব্যবহার করি। সেটের ক্ষেত্রে কি হয়? অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হয় যে এলিমেন্টসগুলো থাকে, অর্থাৎ সেখানে কোনো ক্রম থাকে না কার পরে কে বসবে। কিন্তু সিকোয়েন্সের ক্ষেত্রে ওই ঘটনাটি ঘটবে না। সিকোয়েন্স মানে কি? ন্যাচারাল নাম্বার থেকে একটা ম্যাপিং। আরে যেহেতু ন্যাচারাল নাম্বারের সেটটা একটা অর্ডার্ড সেট, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট অর্ডারিং রয়ে গেছে, 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আসবে, পরপর আমাদের তো হয় ন্যাচারাল নাম্বারের সেটটা। তো অলরেডি তার মধ্যে একটা অর্ডারিং আগের থেকেই ইনবিল্ড আছে। সেই জন্য আমাদের সিকোয়েন্সের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবে, অর্থাৎ সিকোয়েন্স আমাদের যেটা হবে সেটা হবে অ্যাকচুয়ালি একটা অর্ডার্ড সেট অফ রিয়েল নাম্বারস। কারণ আমরা যে পদগুলো পাচ্ছি এক্স ওয়ান, এক্স টু, যেহেতু এদের মধ্যে 1, 2 এদের মধ্যে অর্ডার আছে, তাহলে পদগুলোও হবে কি পরপর বসতে থাকবে। এভাবে আমরা
সিকোয়েন্সকে প্রকাশ করতে পারি। এই যে এখানে এটা বলা হয়েছে কেন আমরা প্যারান্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এটা বোঝাতে যে অর্ডারিং যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে অলরেডি রয়েছে সেটা কিন্তু একটা ম্যাটার অফ ইম্পর্টেন্স আমাদের কাছে। এবং আমরা কি করছি, এই নোটেশন দিয়ে এক্সেন যে সিকোয়েন্সটা আছে সেখানে একটা নির্দিষ্ট অর্ডার আছে এবং সেখানে ইনফাইনাইটলি মেনি টার্মস আছে। কারণ যেহেতু ন্যাচারাল নাম্বারের সেটটা কন্টেন্টস ইনফাইনাইট এলিমেন্টস, সেই কারণে সিকোয়েন্সের ক্ষেত্রেও আমাদের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে এবং যাতে একটা অর্ডারিং থাকবে। কিন্তু আমরা যদি এই সেট অফ ভ্যালুজের কথা ভাবি, এটা তো একটা জাস্ট সেট, সেখানে কিন্তু কোনো অর্ডারিং ফলো করে না। তাহলে এই যে সিকোয়েন্সটা আসছে আমাদের -1n, এখানে কিন্তু অসংখ্য পদ আছে যারা কোথায় ঘোরাফেরা করছে, -1 থেকে 1 মধ্যে ঘোরাফেরা করছে। তো এই যে সিকোয়েন্সটা হয় আমরা এটাকে বলে থাকি অসিলেটরি সিকোয়েন্স। অসিলেটরি সিকোয়েন্স, সেটা নিয়ে আমরা একটু পরে আসবো আবার। তাহলে আমাদের এর পদগুলো কি হবে, -1 1 -1 1 এরকম করে করে চলতে থাকবে। আর এর ক্ষেত্রে কি হবে, যেহেতু সেট সেখানে কেবলমাত্র দুটি পদ থাকবে, -1 এবং 1। এইখানেতে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটের ক্ষেত্রে আমাদের কি ছিল, আলাদা পদ ছিল। এখানে আলাদা পদ বলতে ধরে নিচ্ছি mth একটা টার্ম আছে আর একটা nth টার্ম আছে। xm এর ভ্যালু xn এর সাথে যদি ইকুয়াল হয়েও যায়, যদি m নট ইকুয়াল টু n, অর্থাৎ m আর n যদি আলাদা হয়, তা সত্ত্বেও যদি xm আর xn এর ভ্যালু ইকুয়াল হয়, আমরা কিন্তু এদের দুজনকে তাও অ্যাজ এ ডিস্টিংক্ট টার্ম হিসেবে ট্রিট করব। অর্থাৎ সিকোয়েন্সের বিভিন্ন পজিশানে থাকা পদগুলোই আমাদের দিয়ে দেয় এখানে বিভিন্ন অবস্থানে, এটা 1 নম্বর অবস্থানে আছে, এটা 2 নম্বর অবস্থানে আছে। যদি এর ভ্যালুও 2 হয়, এর ভ্যালুও 2 হয়, কোনো অসুবিধা নেই, কারণ এদের পজিশনগুলো আলাদা, সেই কারণে এই পদগুলো আলাদা। এদের ভ্যালু সেম হতে হবে এরকম কোনো মানে নেই। আমাদের ভ্যালু যদি সেম হয় তাহলেও আমরা কিন্তু তাদেরকে ডিস্টিংক্ট টার্ম হিসাবে ট্রিট করব। এরপর আমরা যেটা বলেছি প্রথমে সেটা এখানে বলা আছে, সিকোয়েন্স মানে আমরা কি করছি, একটা অর্ডার্ড সেট অফ রিয়েল নাম্বারস যার মেম্বারগুলো ন্যাচারাল নাম্বারের সাথে একটা 1 করসপন্ডেন্সে রয়েছে। কারণ একটা ন্যাচারাল নাম্বার নিচ্ছি তার জন্য একটা রিয়েল নাম্বার পেয়ে যাচ্ছি। আর এই যে নাম্বারগুলো আছে x1 x2 এগুলোকে কি বলা হয়, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এরম করে করে বলা হয়। আর ওই ডিস্টিংক্টের ব্যাপারটা যেটা এখানে বলা আছে। এরপর আমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে একটা সিকোয়েন্স কি ফাইনাইট হতে পারে না, বা ফাইনাইট হলে আমাদের কি হবে না। একটা সিকোয়েন্স যদি ফাইনাইট হয়ে যায় কখন হবে, যদি তাতে ফাইনাইট সংখ্যক টার্ম থাকে তখনই সেটা ফাইনাইট সিকোয়েন্স হবে। কিন্তু সেটার কোনো গুরুত্ব নেই, কারণ সেটা তো আমাদের হাতের মুঠোয় চলে আসছে, আমরা তার পদগুলো গুনে নিতে পারছি। কিন্তু আমাদের এখানে মেন পারপাস কি সিকোয়েন্স পড়ার, আমরা একটা সিকোয়েন্স উইথ ইনফাইনাইট টার্মস কনসিডার করছি, যাতে করে আমরা সেই ইনফাইনাইট টার্মওয়ালা সিকোয়েন্সটার চরিত্র সম্পর্কে আলোচনা করতে পারি। তো সেটাই আমাদের এখানে মুখ্য আলোচনার বিষয়। এরপর আগেই বলা হয়েছে যে আমাদের সেটটা যদি রিয়েল নাম্বারের সেট হয়, মানে fn টু r হয়, তখন আমরা সেটাকে রিয়েল সিকোয়েন্স বলি। ওই r এর পরিবর্তে অন্য কোনো সেটও থাকতে পারে, কিন্তু আমাদের সেটা আলোচ্য বিষয় নয়। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কেবলমাত্র রিয়েল সিকোয়েন্সের কথাই আলোচনা করব এবং সেটাতে একটা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে, কারণটা বলেই দিয়েছি আগে। এরপর আমরা আসছি রেঞ্জ সেট অফ এ সিকোয়েন্স। এখানে এই যে রেঞ্জ কথাটা আছে এটা কিন্তু সেই ফাংশনের রেঞ্জ কথাটার সাথেই সামঞ্জস্যপূর্ণ, কিন্তু আমাদের যেহেতু এখানে রেঞ্জ সেটের কথা বলা হয়েছে, আমরা কিন্তু এখানে একটা সেট হিসাবে ট্রিট করব। মানে সেটা একটা সেট বা সাবসেট অফ আর হবে, যেখানে আমাদের ওই ডিস্টিংক্ট টার্মগুলোকে নেওয়া হবে। অর্থাৎ সিকোয়েন্স তৈরি হচ্ছে, সেখানেতে রিপিটেশান অ্যালাউড আছে, তাই তো। অর্থাৎ x1 x2 যদি এদের ভ্যালু একই সেম হয়, তা সত্ত্বেও আমরা তাদেরকে ডিস্টিংক্ট টার্ম হিসাবে কনসিডার করতে পারি। কিন্তু যখন রেঞ্জ সেট হবে সেখানে কি থাকবে, সিকোয়েন্সের যেই পদগুলো ডিস্টিংক্ট, অর্থাৎ সেটের যে ডেফিনেশন ছিল, ডিস্টিংক্ট এলিমেন্টগুলো নিয়ে যেই সেটটা তৈরি হবে সেটাই হবে সিকোয়েন্সটার রেঞ্জ বা রেঞ্জ সেট। এবং
এই রেঞ্জটা কী হতে পারে, ফাইনাইটও হতে পারে আবার ইনফাইনাইটও হতে পারে, কিন্তু কখনোই সেটা নাল সেট বা এমটি সেট হবে না। আমরা একটা এক্সাম্পল নিই এবার সিকোয়েন্সের। 1/n, এই যে সিকোয়েন্সটা আছে এখানে কীরকম টার্ম থাকবে, 1, হাফ, 1/3, 1/4 এরকম করে করে থাকবে। আর এর রেঞ্জটা কী হবে, একটা ইনফাইনাইট সেট, কারণ এখানে সবাই তো ডিস্টিংক্ট আছে। যেহেতু এখানে এরকম করে করে ইনফাইনাইট আমরা এলিমেন্ট পাবো, তাহলে আমাদের রেঞ্জটা হয়ে যাবে ইনফাইনাইট। আর এই -1^n, এই যে সিকোয়েন্সটা আমাদের আছে এখানে কে কে এলিমেন্ট আছে, -1, 1, -1, 1 এরকম করে করে চলতে থাকবে। তো এখানে আমাদের মনে হচ্ছে যে 2 নম্বর আর 4 নম্বর যে টার্মটা আছে তারা তো সেম আছে, তাহলেও কেন লেখা হয়েছে? সিকোয়েন্সের তো এটাই বৈশিষ্ট্য। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সিকোয়েন্স অ্যান্ড এ সেট, তাই তো? এবং এর ক্ষেত্রে রেঞ্জ কী হবে, 1 এবং -1, কারণ এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট হিসাবে কে কে আছে, একটা -1 আছে এবং একটা 1 আছে, তাহলে তারা হয়ে যাচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্ট। এবং এই সিকোয়েন্সটা কী করছে, -1 থেকে 1-এর মধ্যে ঘোরাফেরা করছে, যার নাম হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। এরপর আমরা একটা রিয়েল লাইফ সিচুয়েশানে আসি সিকোয়েন্সের। কিভাবে না, আমরা যদি ক্লাসে অ্যাটেন্ডেন্স শিটটা দেখি, এক সাইডে কী থাকে, রোল থাকে, আর এক সাইডে থাকে স্টুডেন্ট নেম। তো আমরা কি করি, 1 নম্বর রোল, তার জন্য আমরা একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, মানে একজন ছেলেকে পেয়ে যাই বা একজন মেয়েকে পেয়ে যাই, তাকে আমরা নাম দিচ্ছি স্টুডেন্ট 1। 2 নম্বর যার রোল তাকে নাম দিচ্ছি স্টুডেন্ট 2। অর্থাৎ আমরা ক্লাসে যেটা অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে থাকি সেখানে একটা সিকোয়েন্স আমাদের অলরেডি রয়েছে, এবং সেখানে আমরা S1, S2, S3 এদের নিয়ে আমাদের তৈরি হয়ে যায় সিকোয়েন্স। অর্থাৎ ক্লাসে পরপর ছেলে আমাদের তো নামগুলো থাকে অ্যাটেন্ডেন্স শিটে, তো সেটা আমাদের একটা রিয়েল লাইফে সিকোয়েন্সের উদাহরণ। আর একটা উদাহরণ আমরা নিতে পারি যে এ হচ্ছে কিছু লোকের নাম, 1 নম্বর লোক, 2 নম্বর লোক, 3 নম্বর লোক, এবং এম দিয়ে সূচিত করছে তাদের কি পরিমাণ মানি রয়েছে। তো এটাও কিন্তু একটা সিকোয়েন্সের উদাহরণ। আমরা বলি না যে ওর কাছে এত মানি আছে, এর কাছে এত মানি আছে, সেটা যদি আমরা পরপর একটা নির্দিষ্ট সিরিয়ালে সাজাই, সেখানে আমরা একটা সিকোয়েন্স পেয়ে যাব। আর একের জন্য যে ইমেজটা হচ্ছে, আমরা যদি এখানে একটা এফ ম্যাপিং বলি, এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু এম, তাহলে F1 কত হচ্ছে 10,000, F2 হচ্ছে 5,000, F3 হচ্ছে 6,000। তো এভাবে আমরা এই জিনিসটাকে ভাবতে পারি। এখন আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে সবসময় এরকম টার্ম বাই টার্ম না লিখে একটা ফর্মুলা দিতে পারি nth টার্মের উপর, যেটাকে আমরা বলে থাকি রেকারশন ফর্মুলা। না, এখানে আমরা কি করব, একটা উদাহরণ দেখছি তার আগে, যে আমরা এই যে সিকোয়েন্সটা লিখেছি এইটা আমরা রস্টার মেথডে লিখেছি, অর্থাৎ পরপর যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা কোমা দিয়ে দিয়ে লিখে দিয়েছি। এখানে কাদের কথা নেওয়া হয়েছে, ইভেন নাম্বারগুলোর রেসিপ্রোকাল, অর্থাৎ যে যুগ্ম সংখ্যাগুলো আছে তাদের অনন্য নিয়ে যেই সিকোয়েন্সটা তৈরি হয়েছে। আমরা এটাকে এভাবেও লিখতে পারি 1/2n, যেখানে nটা বিলংস টু n, বা আরও ছোট করে লিখতে পারি 1/2n। শুধু যদি 1/2n থাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই n বিলংস টু nটা আমাদের বলা আছে। এরপর রেকারশন ফর্মুলার একটা উদাহরণ হিসাবে আমরা কি দেখতে পারি, ধরছি যে একটা সিকোয়েন্সের x1টা দেওয়া আছে, x2টা দেওয়া আছে, এবং n>= 1 জন্য xn+2 এর সাথে xn+1 এবং xn এর একটা সম্পর্ক দেওয়া আছে। এরপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের 3 নম্বর পদটা বের করতে গেলে আমরা কি করব, যেহেতু n স্টার্ট হচ্ছে 1 এবং 1-এর থেকে বড়, তাহলে আমরা n এর জায়গায় যদি 1 বসাই x3 পেয়ে যাব। x3 সমান কী হবে, x2 + 3x1, এগুলো আমরা জানি, সেখান থেকে আমরা x3 পেয়ে যাব। এরকম করে বাকি পদগুলোও পেয়ে যাব। তো এর কাজ কি, এই ফর্মুলার x1 এর ভ্যালু দেওয়া থাকতে পারে বা x2 ভ্যালু দেওয়া থাকতে পারে, এবং xn+1 এর একটা ভ্যালু দেওয়া থাকতে পারে xn এর আকারে। তো আমরা এখানে n+2 এর ভ্যালুটা নিয়েছি ইন টার্মস অফ n+1 এবং n সেটা থাকতে পারে, এবং x1, x2, xn বের করে আমরা xn+1টাকেও বের করে নিতে পারি। এরপর আমরা সিকোয়েন্সের উপর আরও কিছু উদাহরণ দেখছি।
প্রথমে একটা সিকোয়েন্সকে কখন কনস্ট্যান্ট সিকোয়েন্স বলা হবে, না আমরা একটা রিয়েল নাম্বার বি নিচ্ছি, যদি সিকোয়েন্সের প্রত্যেকটা পদ বি হয় তাহলে আমরা সেই সিকোয়েন্সটাকে বলবো কনস্ট্যান্ট সিকোয়েন্স। এরপর আমরা যদি 1/n এই সিকোয়েন্সটার কথা ভাবি, এইটা হচ্ছে আমাদের হারমোনিক সিকোয়েন্স, অর্থাৎ এখানে পদগুলো কীরকম হবে 1, হাফ, 1/3 এরকম করে করে চলতে থাকবে। এর পরের যে সিকোয়েন্সটা আছে সেটা আমাদের খুব ইন্টারেস্টিং একটা সিকোয়েন্স। সেখানে আমরা কি করছি, সেখানে x1 = 1 বলছি আর x2 = 1 বলছি, আর n > 2 এর জন্য xn+1 কত বলছি, xn-1 + xn। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, প্রথম দুটো টার্ম ছাড়া এই যে ইচ টার্ম পাস্ট দ্য সেকেন্ড বলা হয়েছে, তার মানে প্রথম দুটো টার্মের পরবর্তী থেকে কি হয়েছে, বাকি টার্মগুলো কি হচ্ছে, দ্য সাম অফ ইটস টু ইমিডিয়েট প্রিডিসিসার্স, অর্থাৎ পরবর্তী টার্মগুলো আগের যে কোনো দুটো টার্মের যোগফল হচ্ছে, আগের ঠিক দুটো টার্মের যোগফল। এবং এই সিকোয়েন্সটাকে আমরা বলি ফিবোনাকি সিকোয়েন্স, যেটা বোটানিতে ফাইলোট্যাক্সিতে ব্যবহার করা হয়। ফাইলোট্যাক্সি কি, স্টাডি অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভস ইন দ্য প্ল্যান্ট সিস্টেম, অর্থাৎ উদ্ভিদ জগতের পত্রবিন্যাসের ক্ষেত্রে আমাদের যে স্টাডিটা করা হয় সেখানে আমাদের এই ফিবোনাকি সিকোয়েন্সটা ব্যবহার করা হয়। এবং সিকোয়েন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো কিভাবে হচ্ছে, 1,1,2 কীভাবে হয়েছে, x1টা 1 বলা আছে, x2টা 1 বলা আছে, x3টা কী বলা হবে, আগের দুটো পদের যোগফল 1 + 1 2। তারপর এইটা কিভাবে পাবো, 3টা পাচ্ছি, আগের দুটো পদ 1 + 2 করে 3 হচ্ছে। 5টা কীভাবে পাচ্ছি, 2 আর 3-এর যোগফল। 8টা পাচ্ছি, 3 আর 5-এর যোগফল। তো এইভাবে আমাদের এই সিকোয়েন্সটা চলতে থাকবে। তো এতক্ষণ আমরা তো সিকোয়েন্সের কেবলমাত্র ডেফিনেশন পড়লাম, এরপর আমরা দেখি যে ছবিটা কীরকম হবে বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে। তো আমরা যদি কেবলমাত্র সিকোয়েন্সের রেঞ্জ সেটটাকে নিই, অর্থাৎ যে রেঞ্জটা আছে মানে রিয়েল নাম্বারের যেই সেটটা আমরা পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্ট যেহেতু রিয়েল নাম্বার হচ্ছে সিকোয়েন্সের, আর আমরা প্রত্যেকটা পয়েন্টকে কোথায় প্লট করতে পারি, রিয়েল লাইনের উপর। বাস্তব সংখ্যারেখার যে লাইনটা আছে সেখানে আমরা কিভাবে ট্রিট করতে পারি সিকোয়েন্সের এলিমেন্টগুলোকে, প্রত্যেকটা এলিমেন্ট হবে রিয়েল লাইনের উপর এক একটা করে পয়েন্ট। তাহলে এভাবে আমরা যে কালেকশানটা পাচ্ছি সেটা কি বলতে পারি, সিকোয়েন্স অফ পয়েন্টস অন দ্য রিয়েল লাইন। এরপর আমাদের প্রশ্ন যাচ্ছে, আমরা তো n/r নিচ্ছি ম্যাপিংটাকে, f(n/r) বা X(n/r) এভাবে আমরা তো নিচ্ছি ম্যাপিংটাকে। তো আমরা যদি সবটাকেই প্লট করতে চাই n এবং r, সেক্ষেত্রে কিভাবে করব। তো আমাদের সেক্ষেত্রে করতে হবে একটা প্লেন নিতে হবে অন দ্য 2D। অন 2D আমরা কীরকম প্লেন নিচ্ছি, XY প্লেনটাকে নিচ্ছি। সেখানে x অ্যাক্সিস বরাবর আমরা nগুলোকে প্লট করছি আর y অ্যাক্সিস বরাবর xnগুলোকে প্লট করছি। তাহলে আমাদের সিকোয়েন্সগুলো কি হচ্ছে, একটা n-এর জন্য একটা xn পাচ্ছি, তাহলে n, xn এটা একটা পয়েন্ট হয়ে যাচ্ছে অন 2D প্লেন। এবং আমরা এইভাবে যে 1-এর জন্য x1 পাচ্ছি, 2-এর জন্য ধরছি x2 পাচ্ছি, তাহলে এটা 1, x1 হবে, তারপর এটা 2, x2 হবে। তার মানেই আমরা 2D প্লেনের ক্ষেত্রে সিকোয়েন্সটাকে কি ভাবতে পারি, যে সিকোয়েন্স অফ পয়েন্টস অন দ্য প্লেন, যেখানে আমাদের OX এবং ওয়াইটা কী হচ্ছে, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। সেটা আমরা জানি যে আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করি তখন দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর্থাৎ পরস্পর লম্ব অ্যাক্সিসের কথা ভাবি। এরপর আমাদের প্রশ্ন আসছে যে বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলা হয়, অর্থাৎ একটা সিকোয়েন্স কখন বাঁধা অবস্থায় থাকবে। তো আমাদের ধরছে একটা সিকোয়েন্স আছে 1.5, 2.5, 3, 3.2 এরকম করে করে চলছে। তো এটা কতটা বাঁধা থাকবে সেটা নির্ভর করছে দুটো জিনিসের উপর। প্রথমে একটা সিকোয়েন্স কখন বাউন্ডেড অ্যাভাব হয় সেটা আমরা জানছি। তো একটা রিয়েল নাম্বার যদি g পাই আমরা, যার জন্য সিকোয়েন্সের প্রত্যেকটা পদ সেই g এর থেকে ছোট হয়ে যায়, তার মানেই তখন gটাকে আমরা বলবো একটা আপার বাউন্ড। অর্থাৎ g কী করছে, সিকোয়েন্সের প্রত্যেকটা পদকে ওপর দিক থেকে বেঁধে রেখেছে। অর্থাৎ সিকোয়েন্সটা যদি বাড়তে থাকে
এই ডিরেকশানে, তাহলে সে এইখানে গিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ তার দৌড় এই জি এর আগে পর্যন্ত। এরপরে আমাদের প্রশ্ন আসছে যে সিকোয়েন্সটাকে কখন আনবাউন্ডেড অ্যাবাভ বলা হবে বা নট বাউন্ডেড অ্যাবাভ হবে। সবসময় তো বাউন্ডেড অ্যাবাভ নাও হতে পারে, তো কোন কন্ডিশনের জন্য এটা হচ্ছে দেখা যাক। আমরা যদি একটা জি গ্রেটার দেন 0 পাই, যাতে করে সিকোয়েন্সের কমপক্ষে একটা এলিমেন্ট বা একটা মেম্বার, যেটা আমরা এক্সপি ধরছি, সেটা জি এর থেকে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভ হতে গেলে কী হতে হতো, প্রত্যেকটা এলিমেন্টকে জি এর থেকে ছোটো হতে হতো। তার মানে হচ্ছে না, মানে কি কোনো একটা এলিমেন্ট নিশ্চয়ই আছে এক্সপি যেটা আমাদের এই জি এর থেকে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন জি আর সব কটা এলিমেন্টকে ওপর দিক থেকে বেঁধে রাখতে পারছে না, ফেল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাউন্ডেড অ্যাবাভ। স্বভাবতই বাউন্ডেড অ্যাবাভ হয়েছে মানে কি থাকবে, বাউন্ডেড বিলো কনসেপ্টটাও থাকতে হবে। তো বাউন্ডেড বিলো কখন বলা হবে, অর্থাৎ নিচের দিক থেকে বাঁধা কখন বলা হবে না, যদি একটা রিয়েল নাম্বার ক্যাপিটাল এল পাই, যাতে করে এক্সএনের ভ্যালুগুলো এল এর থেকে বড় হয়ে যায় প্রত্যেকটা এন বিলংস টু এন এর জন্য। অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা যদি কমতে থাকে এই ডিরেকশন বরাবর, তাহলে সেটা কোথায় গিয়ে শেষ হবে, অর্থাৎ নিচের দিক থেকে কোথায় বাঁধা থাকবে, সেটাকে আমরা বলা হবে লোয়ার বাউন্ড। অর্থাৎ সিকোয়েন্সটা তখন হয়ে যাবে বাউন্ডেড বিলো। অর্থাৎ এল কী করছে, সিকোয়েন্সটাকে নিচের দিক থেকে বেঁধে রেখেছে। এরপর একটা সিকোয়েন্স কখন আনবাউন্ডেড বিলো হবে, আনবাউন্ডেড বিলো তখনই হবে বাউন্ডেড বিলো ডেফিনেশনটা যদি ফেল করে যায়। অর্থাৎ আমরা যদি জি গ্রেটার দেন 0 একটা রিয়েল নাম্বার পাই এবং সিকোয়েন্সের কমপক্ষে একটা এলিমেন্ট এক্সকে যদি মাইনাস জি এর থেকে আমাদের কি হয়ে যায়, ছোট হয়ে যায়। বাউন্ডেড বিলোর ক্ষেত্রে কি হচ্ছিল, প্রত্যেকটা এলিমেন্টকে এর থেকে বড় হতে হচ্ছিল, কিন্তু কোনো একটা এলিমেন্ট যদি এর থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা সিকোয়েন্সটাকে বলবো আনবাউন্ডেড বিলো। এরপর একটা সিকোয়েন্সকে কখন বাউন্ডেড বলা হবে না, যদি সেটা বাউন্ডেড অ্যাবাভ হয় এবং বাউন্ডেড বিলো দুটো একসাথে হয়, তখন সিকোয়েন্সটাকে বলা হবে বাউন্ডেড সিকোয়েন্স। অর্থাৎ আমরা যদি দুটো রিয়েল নাম্বার ক্যাপিটাল জি এবং স্মল জি পাই, যাতে করে জি লেস দেন ইকুয়াল টু এক্স এন লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল জি, প্রত্যেকটা এন বিলংস টু এনের জন্য। এখানে দেখতে পাচ্ছি এক্স এন লেস দেন ইকুয়াল টু জি, এইটা হয়ে যাচ্ছে আমাদের বাউন্ডেড অ্যাবাভের পোর্শনটা, আর এই জি এই যে এই পোর্শনটা আছে, এটা হচ্ছে বাউন্ডেড বিলোর। তো এইটা হয়ে গেল বাউন্ডেড সিকোয়েন্সের আমাদের কন্ডিশন। এরপর আমরা রিয়েল লাইফ সিচুয়েশানে দেখি কোথায় আমরা বাউন্ডেড সিকোয়েন্সের কথা বলি। আমরা একটা লোকের কথা ভাবছি, একটা লোক দিয়ে যদি একটা সিকোয়েন্স তৈরি হয়, আমরা বলে থাকি অনেক সময় যে তোর দৌড় তো বাঁকুড়ার থেকে কলকাতার মধ্যে। অর্থাৎ তাকে আমরা বেঁধে দিচ্ছি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, না এটা হচ্ছে কলকাতা আর এটা হচ্ছে বাঁকুড়া। অর্থাৎ কলকাতাটা হচ্ছে তার ক্ষেত্রে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা হচ্ছে তার ক্ষেত্রে বাঁকুড়া। অর্থাৎ আমরা নিজেদের অজান্তেই একটা বাউন্ডেড সিকোয়েন্সের কথা রিয়েল লাইফে বলে থাকি। এরপর প্রশ্ন আসছে যে আপার বাউন্ডের কথা তো বললাম, তাহলে সেখানে নিশ্চয়ই একটা লিস্ট আপার বাউন্ড বা কিছু একটা পেতে পারি আমরা, সেটা দেখছি। তো আপার বাউন্ড মানে কি, এক্সএন একটা সিকোয়েন্স ছিল, যারা তাকে ওপর দিক থেকে বেঁধে রেখেছে সবাই তার আপার বাউন্ড হবে। আপার বাউন্ডের সংখ্যা অসংখ্য আছে, তার মধ্যে আপার বাউন্ডগুলোর মধ্যে যেই মানটা সবথেকে ছোট হবে সেটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড বা এলইউবি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এক্সএনটা লেস দ্যান ইকুয়াল টু জি1, অর্থাৎ জি1টা আপার বাউন্ড, জি2টাও আর জি3টাও। তো এর মধ্যে সবথেকে ছোট যদি জি1 হয়, তাহলে জি1টা তখন হয়ে যাবে আমাদের লিস্ট আপার বাউন্ড। এটার আরেকটা নাম কি আছে, এটাকে আমরা বলে থাকি সুপ্রিমাম। তো এই সুপ্রিমাম হওয়ার জন্য কি বৈশিষ্ট্য হতে হয় সেটা আমরা বলছি। একটা সিকোয়েন্স তার মানে সেটা একটা সেট, তো সেই সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায়, আমাদের সুপ্রিমাম প্রপার্টি অফ রিয়েল নাম্বারস বলছে তার ক্ষেত্রে অবশ্যই আমরা একটা লিস্ট আপার বাউন্ড পাবো বা এলইউবি পাবো। সেটাকে আমরা সুপ এক্সএন দিয়ে ডিনোট করছি। তো এলইউবি বা সুপ্রিমাম একটা রিয়েল নাম্বার ক্যাপিটাল এম হবে, যেটা কী কী কন্ডিশান স্যাটিসফাই করবে দেখে নিচ্ছি। আমরা ক্যাপিটাল এমটাকে সুপ্রিমাম বলবো যদি সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট ক্যাপিটাল এমের থেকে ছোট হয়। অর্থাৎ ক্যাপিটাল এমটা কী করছে, সিকোয়েন্সটাকে ওপর দিক থেকে বেঁধে রেখেছে এবং
যদি আমরা এর ভ্যালুটা একটু কমিয়ে দিই, অর্থাৎ যদি আমরা এম থেকে এপসাইলন পরিমাণ কমিয়ে দিই, এপসাইলনটা হচ্ছে যেখানে একটা খুব ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার, প্রি অ্যাসাইন্ড মানে পূর্ব নির্ধারিত, এবং সেই এপসাইলনের জন্য যদি এম মাইনাস এপসাইলনটা কী হবে, অবশ্যই এর থেকে ছোট হবে। তো এই ক্ষেত্রে যেহেতু সব পদগুলো বাঁধা ছিল ক্যাপিটাল এম দ্বারা, তার মানে এখানে নিশ্চয়ই কোনো পদ ছিল যেটা ক্যাপিটাল এমের থেকে ছোট ছিল, সেই পদটা এখন কি হয়ে যাবে, এম মাইনাস এপসাইলনের থেকে বড় হয়ে যাবে। অর্থাৎ তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে ক্যাপিটাল এম যদি আমাদের লিস্ট আপার বাউন্ড বলে থাকে, তার থেকে কমে কোনো সংখ্যা আমরা একদম পাবো না, যেটা কিনা সিকোয়েন্সটাকে ওপর দিক থেকে বেঁধে রেখেছে। কারণ সেটা তো বেঁধে রাখতে পারবে না। এই যে পয়েন্টটা, এই যে এখানে আছে এক্সকে পয়েন্টটা কী করছে, এম মাইনাস এপসাইলনের থেকে বড় হয়ে যাচ্ছে, যেটা আমাদের আপার বাউন্ড হওয়ার কন্ডিশনটাকে ফেল করে দিচ্ছে। তার মানে ক্যাপিটাল এমটাই হচ্ছে সব থেকে ছোটো আপার বাউন্ড, তার থেকে ছোট কেউ থাকবে না। এরপর কথা আসছে যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে লোয়ার বাউন্ডের কথা বললাম, তার মানে নিশ্চয়ই একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও থাকতে পারে। তো সিকোয়েন্সটা যদি বাউন্ডেড বিলো হয়, তখন ইনফিমাম প্রপার্টি আমাদেরকে বলে যে তার ক্ষেত্রে একটা আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা জিএলবি পাবো। এটা আমরা যখন রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা পড়বো তখন বুঝতে পারবো যে কেন এই প্রপার্টিগুলো আসছে। আপাতত আমরা এটা জেনে রাখি, আমাদের একটা ইনফিমাম থাকবে। ইনফিমাম সেটা কীরকম জিনিস, সেটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। অর্থাৎ আমাদের এই যে সিকোয়েন্সটা আসছে এক্সএন, এটা যদি কমতে থাকে কোথায় গিয়ে তার দৌড় শেষ হচ্ছে, ধরছি L1টা হচ্ছে তার একটা লোয়ার বাউন্ড, সেরকমভাবে L2টাও লোয়ার বাউন্ড হতে পারে, L3টাও লোয়ার বাউন্ড হতে পারে। অর্থাৎ প্রত্যেক এক্সএনের ভ্যালুগুলো L1-এর থেকেও বড় হতে পারে, L2-র থেকেও বড় হতে পারে, L3-র থেকেও। তো লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যেটা সবথেকে বড় হবে, গ্রেটেস্ট হবে, সেটাকে বলা হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম। তার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য থাকবে সেটা আমরা দেখি। ধরছি লোয়ার বাউন্ডটাকে আমরা সূচিত করি ইনফ অফ এক্সএন দিয়ে, এবং সেটা একটা রিয়েল নাম্বার, আমরা ধরছি সেটা স্মল এম। সেটা কি প্রপার্টি স্যাটিসফাই করবে, যেটা আমাদের ইনফিমামের ক্ষেত্রে কন্ডিশন ছিল, প্রত্যেকটা ভ্যালু হবে ওর থেকে বড়, তাই তো? এক্স এনগুলোর প্রত্যেকটা এক্স এন কী হবে, স্মল এম এর থেকে বড় হবে। এরপর আমরা যদি এম এর ভ্যালুটা একটু বাড়িয়ে দিই, অর্থাৎ এম প্লাস এপসাইলন করে দিই, এখানে কি ছিল, প্রত্যেকটা ভ্যালু এর থেকে বড় ছিল, যদি একটু বাড়িয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এক্সকে ভ্যালুটা এর থেকে ছোট হয়ে যাচ্ছে। মানে সিকোয়েন্সের একটা পদ আমরা পাবো কমপক্ষে এক্সকে, যার জন্য সেই পদের মানটা হয়ে যাবে এম প্লাস এপসাইলনের থেকে ছোট। অর্থাৎ একইভাবে আমরা এমের থেকে বড় কোনো লোয়ার বাউন্ড পেতে পারি না। মানে আমরা এটা বাড়ানোর চেষ্টা করলাম, মানে কি, আমরা দেখছি এমের থেকে বড় কোনো লোয়ার বাউন্ড আমরা পাচ্ছি কি না, মানে এমটাই যে গ্রেটেস্ট হচ্ছে তার যুক্তি হিসাবে আমরা এটা করতে চাইছি, কিন্তু দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যেটা এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের ইনফিমাম হওয়ার কন্ডিশন। এরপর একটা সিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে আমরা তার ক্ষেত্রে সুপ্রিমামটাকে ডিফাইন করে থাকি ইনফিনিটি হিসাবে, আর আনবাউন্ডেড বিলো যদি হয় তার ক্ষেত্রে আমরা ইনফিমামটাকে ডিফাইন করে থাকি মাইনাস ইনফিনিটি হিসাবে। তো কীভাবে, সিকোয়েন্সটা ওপর দিক থেকে বাঁধা নেই, তার মানে সে যে কোনো বড় মান গ্রহণ করতে পারে। তো খুব বৃহত্তম মান যেটা আমাদের কল্পনার বাইরে, সেটা আমরা ইনফিনিটি দিয়ে সূচিত করি। আর এইভাবেও যদি আনবাউন্ডেড বিলো মানে নিচের দিক থেকে বাঁধা নেই, তার মানে তার ক্ষেত্রে কী হতে পারে, কমে কমে গিয়ে একদম সব থেকে কম যেই ইয়েটা হতে পারে আমাদের নেগেটিভ সংখ্যাটা, সেটা আমরা মাইনাস ইনফিনিটি। এরপর আমরা এরপর কিছু উদাহরণ দেখছি কিভাবে আমরা ইনফিমাম সুপ্রিমামটা বলতে পারি। 1/n এই যে সিকোয়েন্সটা আছে, এর টার্মগুলো কিভাবে হবে, 1, হাফ, 1/3 এরম করে করে চলতে থাকছে। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদই 1-এর থেকে ছোট হচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে সুপ্রিমাম বা আমাদের লিস্ট আপার বাউন্ডটা হবে 1, আর কমতে কমতে গিয়ে পদগুলো 0-র কাছে গিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ এইখানে আমাদের 0টা হয়ে যাবে ইনফিমাম। আর এই যে সিকোয়েন্সটা আছে n², এর ক্ষেত্রে সিকোয়েন্সটা কীরকম থাকবে, 1, তারপর আমাদের হবে 4, তারপর 9, এরম করে করে। অর্থাৎ সিকোয়েন্সটা বাড়তে বাড়তে
আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, আমরা তাকে বাঁধতে পারছি না কোনোভাবেই। অর্থাৎ এর ক্ষেত্রে আপার বাউন্ড যে লিস্ট আপার বাউন্ড হবে সেটা ইনফাইনাইট হয়ে যাবে, এবং ইনফিমামটা কি হবে, এক, যেহেতু একের থেকে ছোট কোনো পদ আমাদের নেই, তাহলে আমাদের ইনফিমামটা হয়ে যাচ্ছে এক। এই -2n যে সিকোয়েন্সটা আছে এইটা আমাদের কি হয়ে যাচ্ছে, বাউন্ডেড অ্যাবাভ, এবং -2টা হচ্ছে তার লিস্ট আপার বাউন্ড। আর আনবাউন্ডেড বিলো, কারণ মাইনাসের দিক থেকে কোনো কিছু দিয়ে আমরা তাকে বেঁধে রাখতে পারছি না। -2 -2, তারপর আমাদের কত হবে, -4, এরকম করে করে হবে। তো দেখতে পাচ্ছি -2টা হচ্ছে আমাদের আপার বাউন্ড হয়ে যাচ্ছে, ওপর দিক থেকে বাঁধা, আর নিচের দিক থেকে একদম সিকোয়েন্সটা কোনো বাঁধা যাচ্ছে না। এরপর আমরা যদি এই সিকোয়েন্সের কথা ভাবি, এই সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাবাভ এবং আনবাউন্ডেড বিলো দুটোই একসাথে হচ্ছে। কারণ কি, আমরা যদি সিকোয়েন্সটাকে ভেঙে দেখি, -1, 2, -3, 4 এরকম করে করে পাচ্ছি। তার মানে আমরা মাইনাসগুলো নিয়ে যদি কনসিডার করি, -1, -3 এরকম করে চলছে, আর যদি প্লাসগুলো নিয়ে ধরি, তো প্লাসের ক্ষেত্রেও দেখছি তাকে আমরা বাঁধতে পারছি না কোনোভাবেই, আর মাইনাসের ক্ষেত্রেও কোনোভাবে বাঁধতে পারছি না। তাহলে দুটো ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। তাহলে আনবাউন্ডেড অ্যাবাবের জন্য আমাদের সুপ্রিমাম হয়ে যাচ্ছে ইনফিনিটি, আর আনবাউন্ডেড বিলোর জন্য ইনফিমাম হচ্ছে -ইনফিনিটি। এরপর আমরা আসছি একটা সিকোয়েন্সের লিমিট বলতে কি বোঝায়। ধরে নিচ্ছি এক্সএন একটা সিকোয়েন্স, একটা ফাইনাইট রিয়েল নাম্বার এল, এইটাকে বলা হবে সিকোয়েন্সটার লিমিট যদি আমরা একটা পূর্ব নির্ধারিত এপসাইলন, যেটা কিনা যত খুশি ছোট হতে পারে, হাউ এভার স্মল ইট মে বি, যদি আমরা তার জন্য একটা ন্যাচারাল নাম্বার কে পাই, হুইচ ইজ ডিপেন্ডিং অন এপসাইলন, তাহলে যদি মড অফ এক্সএন মাইনাস এল এর মানটা এপসাইলনের থেকে ছোট হয় ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি মডের প্রপার্টি থেকে, তখন আমরা বলবো এই যে রিয়েল নাম্বার এলটা আছে সেটা হচ্ছে এক্সএন সিকোয়েন্সের একটা লিমিট হয়ে যাচ্ছে। তো এটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করা যাক। ন্যাচারাল নাম্বার কে এর জন্য আমাদের কি হচ্ছে, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, তার মানে কে এর আগে পর্যন্ত যে পদগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এই এক্সএন মাইনাস এল লেস দ্যান এপসাইলন এই শর্তটা মেনে চলছিল না। অর্থাৎ আমাদের এখানে এটাই বলা আছে যে সর্বোচ্চ ওই K-1 এলিমেন্ট ওগুলো ছাড়া বাকি যেই এলিমেন্টগুলো আছে সিকোয়েন্সের সেটা কোথায় লাই করছে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে, এবং সেইটাকে বলা হয় একটা এপসাইলন নেবারহুড অফ এল। অর্থাৎ নেবারহুড বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিচ্ছি। আমাদের একটা পয়েন্ট এল আছে, তার ক্ষেত্রে আমরা এপসাইলন নেবারহুড বলতে কি বুঝি, এর দিকে যদি প্লাস এপসাইলন বাড়াই এল প্লাস এপসাইলন পাচ্ছি, আর এর দিকে যদি মাইনাস এপসাইলন বাড়াই মাইনাস এপসাইলন পাচ্ছি। তাহলে এল মাইনাস এপসাইলন কমা এল প্লাস এপসাইলন, এই যে ওপেন ইন্টারভ্যালটা আমরা পাবো বা মুক্ত বিস্তারটা, তাকেই বলবো আমরা এপসাইলন নেবারহুড অফ এল। অর্থাৎ এটা হচ্ছে এলের প্রতিবেশী, এলের খুব কাছাকাছি একটা ক্ষুদ্র জায়গা, তো সেখানেতে থাকবে। আমরা উদাহরণ হিসাবে ধরছি S1000, S1001 এরকম করে করে সেটা কোথায় থাকছে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে। তার মানে 1000-এর পদ থেকে শুরু করে বা 1000 থেকে সব পদগুলো কোথায় ঢুকে যাচ্ছে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে। অর্থাৎ এই কন্ডিশনটা হচ্ছে যখন এনের মানগুলো এম এর থেকে বড়, যেখানে আমরা যেই আমাদের এপসাইলনের জন্য যেই ন্যাচারাল নাম্বার কে এর কথা বলছিলাম, এখানে কে এর বদলে এম নিয়েছি, সেই এমটা হয়ে যাচ্ছে 1000। অর্থাৎ 1000-এর আগে পর্যন্ত কোনো পদ কিন্তু এর মধ্যে ছিল না, যেই 1000-কে ছুলো এবং এক্সিড করলো সবগুলো এর মধ্যে ঢুকে গেল। তো এখানে আমাদের এই যে এটাই বলা আছে 1 থেকে 999 পর্যন্ত পদগুলো আমাদের কিন্তু ওর মধ্যে ছিল না, বাকি পদগুলো আমাদের এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে স্ক্যাটার্ড হয়ে আছে, মানে ওর মধ্যেই কিন্তু ছড়িয়ে আছে, ওই জায়গাটাকে এক্সিড করছে না। তাহলে আর এরা কি হচ্ছে, এক্সট্রিমলি ক্লোজ টু এল, এলের খুব কাছাকাছি, কারণ এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন এই যে ছবিটা দেখালাম এরা কিন্তু এলের খুব কাছাকাছি বিন্দু। আমি এটাকে বড় করে দেখানোর জন্য এরকম করে এঁকেছি,
কিন্তু এপসাইলন গ্রেটার দেন 0 এটা খুব ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার। এরপর আমাদের আসা যাক এই লিমিটের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কী। আর একটা জিনিস বলা হলো না, আমাদের যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে আমরা লিখতে পারি এক্সএন টেন্ডিং টু এল অ্যাজ এন টেন্ডিং টু ইনফিনিটি, বা লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্সএন সমান এল। তো এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমরা এই যে ছবিটা আঁকবো একটু পরেই, আমরা বলেছি আগেই যে সিকোয়েন্সের পদগুলোকে আমরা যদি প্লেনে প্লট করি এন কমা এক্সএন দিয়ে প্লট করতে পারি এবং সেগুলো প্লেনের উপর এক একটা পয়েন্ট হবে। তো এখানে আমরা দেখব ওই পয়েন্টগুলোকে আমরা ডট দিয়ে সূচিত করছি, এইভাবে ডট দিয়ে দিয়ে আমরা সূচিত করব এবং একটা সার্টেন পয়েন্ট n0, xn0 এই পয়েন্টের পথ থেকে বাকি সব কটাই কোথায় ঢুকে যাবে, 2 এপসাইলন দৈর্ঘ্যের একটা স্ট্রিপ বা ফিতের মধ্যে ঢুকে যাবে। আর এই ধরনের পয়েন্ট সবসময় কিন্তু আমাদের অ্যাভেলেবেল হতে হবে, স্ট্রিপের ভ্যালু যতই ছোট হোক না কেন। তখন আমরা বলবো যে এক্সএনের একটা লিমিট এল যদি থাকে তখনই এই ঘটনাটা ঘটবে। তো এটা তো ভাষা গেল, এটার একটু ছবিটা দেখলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। না, আমরা যদি এই ছবিটা এখন দেখার চেষ্টা করি, তো এখানে কি দেখতে পাচ্ছি, যেটা বললাম এই বরাবর আমরা এনকে প্লট করেছি আর এই বরাবর আমরা এক্সএনকে প্লট করেছি। তো একের জন্য দেখতে পাচ্ছি এই ভ্যালুটা হচ্ছে 1, x1, এটা 2, x2, এটা 3, x3। তো এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক ওদিক করে। আর এইটা হচ্ছে এল, এটা এল মাইনাস এপসাইলন এই অংশটা, আর এটা হচ্ছে আমাদের এল প্লাস এপসাইলন। তো এইটার আমাদের টোটাল লেন্থটা কত, মানে দৈর্ঘ্যটা প্রস্থটা কত এটার, এটা 2 এপসাইলন, কারণ এল মাইনাস এপসাইলন থেকে আমরা যদি এল মাইনাস এপসাইলন বিয়োগ করে দিই এর টোটাল জায়গাটা আমরা পেয়ে যাব। তার মানে n0 পথ থেকে আমাদের ওই যে বলছিল ফর n গ্রেটার দেন ইকুয়াল টু n0 xn মাইনাস এল লেস দেন এপসাইলন, অর্থাৎ n0 পথ থেকে যত সমস্ত আমাদের ন্যাচারাল নাম্বারগুলো আছে n0 প্লাস 1, n0 প্লাস 2, তার জন্য আমাদের যে পয়েন্টগুলো হচ্ছে অর্থাৎ যে ডটেড যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি প্লেনের উপরে, সবগুলো কোথায় ঢুকে যাচ্ছে, এই 2 এপসাইলন দৈর্ঘ্যের আমাদের যে স্ট্রিপটা বা ফিতেটা আছে তার মধ্যেই কিন্তু আমরা এটাকে রাখতে পারছি। তো এটাই ছিল আমাদের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। এরপর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে সবসময় এক্সএন সিকোয়েন্সের যদি লিমিট থাকে একটা পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য n0 আমাদেরকে পেতে হবে, যাতে করে এক্সএন মাইনাস এল লেস দেন এপসাইলন হচ্ছে, তার মানে এক্সএন এবং এলের যেই নিউমেরিক্যাল ডিফারেন্সটা হচ্ছে তার যেই ম্যাগনিচিউড, অর্থাৎ মডিউলাস মানে ম্যাগনিচিউড হয়, তার মডিউলাসটা বা ম্যাগনিচিউডটা সবসময় এপসাইলনের থেকে ছোট হতে হবে। মানে এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কেন না, এমনভাবে n0টা আমাদেরকে পেতে হবে যাতে করে কোনো n গ্রেটার দেন n0-র জন্য আমাদের এই জিনিসটা না ঘটে, অর্থাৎ xn মাইনাস এল গ্রেটার দেন এপসাইলন যাতে না ঘটে। যখনই এটা ঘটে যাবে তখনই আমরা বলবো সিকোয়েন্সটা এলেতে আর টেন্ড করছে না। তার মানে সবসময় কী হতে হবে, এরকম n0-র জন্য আমাদের একটা এই xn মাইনাস এলটাকে লেস দেন এপসাইলন হতে হবে। তো আমাদের সিকোয়েন্সের আলোচনা এখন এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা সিকোয়েন্স নিয়ে আরও আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা আমার চ্যানেলটাকেও নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশান সবথেকে আগে পৌঁছয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।